আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নুমান। আজকে আপনাদের সাথে আছি ইংলিশ এক্সাম রিভিউ ক্লাস, যেটা হচ্ছে আপনাদের সি ইউনিটের 27 তারিখের যে সি ইউনিটের এক্সাম ছিল, সেই সি ইউনিটের গুচ্ছর যে সি ইউনিটের এক্সাম ছিল, সেই সি ইউনিটের এক্সামের কোয়েশ্চেন আমরা সলভ করবো, ইংলিশ কোয়েশ্চেনটা। আমি আপনাদের সাথে আছি নোমান, বর্তমানে জিএসটিউতে অধ্যয়নরত আছি। ঠিক আছে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম তিনটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে আপনাদের প্যাসেজ বেসডটা হচ্ছে যে প্যাসেজ পড়তে একটু টাইম লাগবে, তো আমি প্যাসেজের যে রিডিং এক্সট্রাক্টটা, ওই এক্সট্রাক্টটা অ্যাড করেছি স্লাইডে, যাতে আমরা দ্রুত করতে পারি। প্রথম হচ্ছে যে হাউ ডাজ লিটারেচার গো বিয়ন্ড মিররিং সোসাইটি। ঠিক আছে। তা এখানে আপনারা দেখবেন, যদি আপনারা প্যাসেজটা পড়ে দেখেন, প্যাসেজটা দেখলে পাবেন যে লিটারেচার রিফ্লেক্টস হিউম্যান এক্সপিরিয়েন্স বিয়ন্ড মিররিং সোসাইটি। লিটারেচার কোয়েশ্চেন ডমিনেন্ট values, reveals hidden power structure. Studying literature therefore develops critical thinking and help readers gain deeper insight. ঠিক আছে। তাহলে হচ্ছে যে এবার আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, লিটারেচার কি আমাদের যে ইগনোর করে বা ইগনোরিং সোশ্যাল ভ্যালুস, এটা কখনোই সম্ভব না। বাই ফোকাসিং অন পার্সোনাল স্টোরিজ, লিটারেচার কখনো পার্সোনাল স্টোরিজ নিয়ে লিখতে হয় না। বাই ডমিনেন্ট ভ্যালুস, বাই কোয়েশ্চেনিং ডমিনেন্ট ভ্যালুস, এটা হবে। ঠিক আছে, আপনারা এই জায়গায় পেয়ে যাবেন, আর এটা তো হবেই না। ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট লিটারেচার টেকনিক্স আর রিফার্ড টু ইন দ্য প্যাসেজ। দ্য প্যাসেজে কয়েকটা টেকনিকের কথা বলা ছিল, যেমন সিম্বলিজম, ইমেজারি, ন্যারেটিভ ভয়েস। ঠিক আছে, এই যে বি নাম্বার। সি নাম্বার হচ্ছে যে লিটারেচার রিফ্লেক্টস হিউম্যান এক্সপিরিয়েন্স সোশ্যাল রিয়ালিটিস থ্রু নভেলস, পোয়েমস অ্যান্ড প্লেস। রাইটার এক্সপ্লোরস, ঠিক আছে, লাভ, আইডেন্টিটি, কনফ্লিক্ট, ইনজাস্টিস। তা বলছে, এখানে বলছিল কি জানো, হুইচ থিমস আর এক্সপ্লোরড বাই রাইটার্স অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এখানে এই কয়টা। ঠিক আছে, আপনারা যদি প্যাসেজটা একটু পড়েন, প্যাসেজটাও ইজি আছে। প্রথম তিনটে কোয়েশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে। এইবার আসে আমাদের গ্রামার কোয়েশ্চেনে, এটাই আমাদের মেইন শুরু হচ্ছে এখান থেকে। তাহলে হচ্ছে যে আপনারা এখানে একটা দেখেন, অপশানটা অফ আছে, এই অফটারে দেখলে আগে বাদ দেবেন। এটা একটা ক্লাসিক্যাল ফাঁদ। ঠিক আছে, মনে রাখবেন, কখনো ডেসপাইট অফ, এটা কখনো হয় না, এটা ভুল। ঠিক আছে, এটা অলওয়েজ ভুল। মনে রাখবেন, সবসময় হয় ইন স্পাইট অফ। ঠিক আছে, ডেসপাইটার পরে কখনো অফ বসে না। আর দা যদি আমি দিই, এখানে যদি আমি দাটাকে সিলেক্ট করি, তাহলে বাক্যের অর্থ ডেসপাইট দ্য স্টপ স্কোরার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বাক্যটা সম্পূর্ণ হবে না, তাই এটা হবে না। ঠিক আছে। সি নাম্বারে বলা হচ্ছে যে ডেসপাইট বিং টপ স্কোরার আই কুড নট গেট দ্য জব। এবং যদি সি নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এই সি নাম্বার হচ্ছে একটা কি, প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন। সি নাম্বার হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে, ডেসপাইট হচ্ছে কি, ডেসপাইট হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, ডেসপাইট কি, ডেসপাইটটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের পরে আইএনজি হয়। যেহেতু ভার্বের পরে আইএনজি হয়, আর এখানে হওয়া অর্থে ডেসপাইট মানে আমি টপ স্কোরার সর্বোচ্চ নম্বরধারী হওয়া সত্ত্বেও, বা সর্বোচ্চ নম্বরধারী হওয়া সত্ত্বেও, ঠিক আছে, হওয়া বোঝাতে হয় হচ্ছে কোনটা, বি। ঠিক আছে, আর বির সাথে আইএনজি যুক্ত করলে আমরা পাবো হচ্ছে কি, বিং। ঠিক তো। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে সি নাম্বার। আমরা ই নাম্বারও নেব, ডি নাম্বার নেব না, দ্যাট নেব না। ঠিক আছে, কারণ হচ্ছে দ্যাট দিলে নতুন একটা ক্লোজ আনতে হবে, সো আমরা দ্যাট নেব না। কোয়েশ্চেন পাস বলতেছে যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিসেন্টমেন্ট। যদি আমরা বলি রিসেন্টমেন্টের অর্থটা কি, রিসেন্টমেন্টটা হচ্ছে যে যদি কেউ অন্যায় শিকার হয়ে তার যে দীর্ঘস্থায়ী রাগ, ঠিক আছে, তার যে দীর্ঘস্থায়ী রাগ, এটার রিসেন্টমেন্ট মানে হচ্ছে এটা। ঠিক আছে, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন ভোকাবুলারি করবো তখন আমাদের রুট ওয়ার্ডটাকে বুঝতে হবে। ভোকাবুলারি কোয়েশ্চেন সলভ করার সময় মাস্ট আপনাদের রুট ওয়ার্ডটা বুঝতে হবে। যদি রুট ওয়ার্ড না বুঝেন তাহলে হবে না। যেমন এখানে দেখেন, ফিয়ার মানে কি, ভয়, এটা হবে না। ঠিক আছে, অ্যাঙ্গার মানে কি, রাগ, এটা কিন্তু সাধারণ রাগ।
সাধারণ রাগ, ঠিক আছে, যেহেতু রাগ আমরা রেখে দেবো। তারপর হচ্ছে ইন্ডিগনেশন, এটা যদি আমরা দেখি এটা কিন্তু অন্যায়, যদি কেউ অন্যায় বা অবিচারের কারণে যে ক্ষোভটা, অন্যায় বা অবিচারের কারণে যে ক্ষোভটা, ঠিক আছে, অন্যায় বা অবিচার থেকে যে ক্ষোভটা, সেটা হচ্ছে ইন্ডিগনেশন। তাহলে এটা হতে পারে প্যানিক, মানে কি, প্যানিক মানে কি তীব্র আতঙ্ক। সো ডি নম্বর হবে না, তার মানে সি নাম্বার। ঠিক আছে, আপনাদের মনে রাখতে হবে এই যে অ্যাঙ্গার কেন হলো না, অ্যাঙ্গারও তো রাগ, অ্যাঙ্গার হচ্ছে সাধারণ রাগ। আমরা যখন রিসেন্টমেন্টের কথা বলতেছি, রিসেন্ট মানে হচ্ছে দীর্ঘস্থায়ী রাগ, ঠিক আছে। আর ইন্ডিগনেশন মানে হচ্ছে যে অন্যায় বা অবিচারের কারণে যে তীব্র ক্ষোভটা তৈরি হয়েছে, ঠিক আছে, দীর্ঘ ক্ষোভটা। তাহলে আমরা ভোকাবুলারি করার সময় মাস্ট রুট ওয়ার্ডটা বুঝতে হবে, ঠিক আছে। আমরা দেখতেছি যে এখানে অ্যাঙ্গার আছে, কিন্তু অ্যাঙ্গার হবে না, এখানে ইন্ডিগনেশন আছে। আই নো আই নো হাউ ই স্ট্রাগলড এগেনস্ট পোভার্টি, এখানে যেটা আসেনি সেটা হচ্ছে যে এর তলে হচ্ছে আন্ডারলাইনটা, ঠিক আছে। আই নো হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পোভার্টি, ঠিক আছে, হাউ হি স্ট্রাগলড এগেনস্ট দ্য পোভার্টি। এইবার আপনাদের একটা জিনিস মনে রাখবেন, এটা কোন ক্লজ, এই ক্লজটা সলভ করার সময় আপনারা মনে রাখবেন সব সময় যে আমরা যখন ক্লজে বাক্যে যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যেটা বসে সেটা হচ্ছে নাউন ক্লজ। বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যেটা বসে সেটা হচ্ছে অলওয়েজ নাউন ক্লজ। আপনি যদি দেখেন আই নো, আমি জানি, এই আই নোর অবজেক্ট হচ্ছে এই যে আই নো হাউ হি স্ট্রাগলড এগেনস্ট দ্য পোভার্টি, এইটুকু হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আই নো হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পোভার্টি, এটাই হচ্ছে যে অবজেক্ট। সো এটা যেহেতু অবজেক্ট সেহেতু আমরা এটা বলবো নাউন ক্লজ। এবার একটা ইজি ট্রিক্সটা হচ্ছে যে আপনারা একটা কাজ করবেন, সে কাজটা হচ্ছে যে আপনারা কী দিয়ে প্রশ্ন করবেন বা হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে আপনারা যদি উত্তরটা পান তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। কী দিয়ে প্রশ্ন করবেন, হোয়াট দিয়ে প্রশ্ন করবেন। যেমন আই নো হোয়াট, আমি কি জানি, ঠিক আছে। হাউ ই স্ট্রাগলড এগেনস্ট দ্য পোভার্টি, হাউ ই স্ট্রাগলড এগেনস্ট পোভার্টি, হাউ ই স্ট্রাগল এগেনস্ট পোভার্টি, ঠিক আছে। যদি উত্তর পাওয়া যায় হোয়াট দিয়ে প্রশ্ন করে, তাহলে হচ্ছে আমরা সেটাকে নাউন ক্লজ বলতে পারবো, ঠিক আছে, সেটাকে আমরা নাউন ক্লজ বলতে পারবো। এবার আমার আরেকটা জীবন রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় নাও আগের যে নাউন বা প্রোনাউন সেটাকে মডিফাই করে, ঠিক আছে। আর আর এখানে হচ্ছে যে নো, এই নোটা হচ্ছে ভার্ব, এই নোটা হচ্ছে ভার্ব। সো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার প্রশ্নই আসে না। আর অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে যে কখন, কোথায়, কিভাবে, বা আমরা বলতে পারি যে পুরো ভার্বকে মডিফাই করে, ঠিক আছে। আর এখানে তো পুরো অবজেক্ট হিসেবে বসছে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই নো, এখানে যে আই নো আছে, আই নোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি আপনারা এটা এই প্রশ্ন সবটা বুঝতে পারছেন। এবার আসি হচ্ছে যে প্যাসিভ ভয়েস, ইউ ওট টু হ্যাভ হেল্প মি, ঠিক আছে। এটা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এটার স্ট্রাকচারটা হচ্ছে যে মডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস V3, ঠিক আছে। আর এরকম যদি আপনি দেখেন, এরকম অ্যাক্টিভ বাক্য যদি দেখেন, তাহলে আমরা কি করব জানেন, বিন অ্যাড করে দেব। মডাল ভার্ব প্লাস হ্যাভ যোগ বিন, ঠিক আছে, আমরা বিন অ্যাড করে দেবো। যদি আমরা বিন অ্যাড করে দিই, বিন অ্যাড করে দিয়ে এখানে আমরা V3 দেবো। এখন আপনারা দেখেন ফার্স্টটা দেখেন, এখানে ফার্স্ট হি ওট টু বি হেল্প বাই ইউ, ঠিক আছে, হবে না, বিন নাই। সেকেন্ড বিন নাই, থার্ড বিন আছে, 4 নম্বরেও কি আছে, বিন আছে, ঠিক আছে, 4 নম্বরেও বিন আছে। এখন আমরা যখন এরকম দেখতেছি তখন আমাদের কি করতে হবে, কি করতে হবে এটা আইডিয়া করে নেবেন।
আপনার নিজের আগে ভাবুন কিছুক্ষণ। ইউ ওট, একটা আমরা কি বলছিলাম, হি, আমরা বলছিলাম যে মডাল ভার্বের পরে হ্যাভ, তারপর আছে বিন। এখানে দেখুন ডি নাম্বারটা একটু খেয়াল করুন, ডি নাম্বারে বি আছে, ঠিক আছে, সি নাম্বার দেখেন বি নাই। আমরা কি বির কথা বলছিলাম? বির কথা কিন্তু বলিনি। সো আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার, হি ওড টু হ্যাভ বিন হেল্প বাই ইউ। এবার হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা যদি কারেন্ট সেন্টেন্সের কথায় আসি, আপনাদের মনে রাখবেন অকার, অকার, তারপর হচ্ছে যে কনসিস্ট, তারপর হচ্ছে বিলং, অকার, কনসিস্ট, বিলং, এই যে তিনটা, এই তিনটা শব্দের কখনোই প্যাসিভ হয় না, ঠিক আছে, এটাকে মনে রাখবেন। এই তিনটা কখনো প্যাসিভ হয় না, ঠিক আছে। এখন আমি যদি দেখি, আমরা কারেক্ট সেন্টেন্স চয়েস করতে গিয়ে যদি দেখি ইট ওয়াজ অকার্ড লাস্ট নাইট, এই দেখেন এটা প্যাসিভ হয়েছে, অকারের কখনো প্যাসিভ হয় না, তাহলে কাটা। কনসিস্টেড, কনসিস্টেন্টও প্যাসিভ হয় না, তাহলে এটাও বাদ। দিস হাউস ইজ বিলং টু মি, ঠিক আছে, এটাও হয় না। বিলং এরও কি হয় না, প্যাসিভ হয় না, বিলং এরও প্যাসিভ হয় না। তাহলে হচ্ছে যে একটাই বাকি আছে, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। বিলং হচ্ছে এমন একটা ভার্ব যেটা হচ্ছে সাধারণত প্যাসিভ হয় না, কিন্তু এটা মনে রাখবেন যে এটা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়। আর এইটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে মাস্ট টু বসাতে হবে, ঠিক আছে। যদি আমরা বিলং ব্যবহার করি তাহলে আমাদেরকে মাস্ট টু বসাতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে টু আছে, এই যে টু, ওকে। তারপরে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, দ্য কার র্যান ড্যাশ 120 মাইলস পার আওয়ার। যদি আপনার প্রথম অপশানটা আমরা দেখি, আমরা প্রত্যেকটা প্রিপোজিশন আর কি শিখবো। আমরা যদি বাইটা দেখি, এই দেখেন বাই, ঠিক আছে, বাই, আমরা কোনো মাধ্যম বা বাহন বোঝাতে, ঠিক আছে, কোনো মাধ্যম বা বাহন বোঝাতে আমরা বাইটাকে ব্যবহার করি। যেমন মনে করেন যে বাই বাস, বাসে করে গেলাম, বাই কার, ঠিক আছে, কোনো মাধ্যম বা বাহন বোঝাতে। এবার আমরা যদি টুর কথা বলি, টুটা হচ্ছে যে সাধারণত হচ্ছে গতি, ঠিক আছে, সরি সরি, টুটা হচ্ছে গতি না, সরি ভুল হয়ে গেছে আমার এই জায়গাটা। টুটা হচ্ছে আপনাদের কোনো দিকে যাওয়া বা গন্তব্য বোঝাতে, ঠিক আছে। আর আপন মানে তো আপনারা জানেন যে কোনো কিছুর উপর, কোনো কিছুর উপর, ঠিক আছে। আর অ্যাট যদি আমি বলি, অ্যাটটা হচ্ছে যে আমরা যখন স্পিড, প্রাইস, তারপর হচ্ছে রেট, তারপর হচ্ছে এরকম যে বিষয়গুলো আছে, রেট, এরকম বিষয়গুলোতে আমরা হচ্ছে এই অ্যাডকে ব্যবহার করি। এবার দেখুন এখানে কি বলছে, দ্য কার দ্য কার র্যান, মানে গাড়িটার দৌড় হচ্ছে কত, 120, গাড়িটার স্পিড কত, 120 মাইল পার আওয়ার, ঠিক আছে, যেহেতু গতি বোঝাচ্ছে। তাহলে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে বাই মানে কি আমি বললাম, বাইটা হচ্ছে যে কোনো মাধ্যম বা বাহন, মানে কোনো মাধ্যম বা বাহন হিসেবে বাই বসে, তাহলে হবে না। তারপর হচ্ছে যে টুটা হচ্ছে কোনো দিকে যাওয়া বা গন্তব্য বোঝাতে, আর তাহলে টুও হবে না। আর আপন হচ্ছে কোনো কিছুর উপরে, তাহলে হচ্ছে না, একমাত্র অ্যাট হবে, কারণ এটা স্পিড, প্রাইস, রেট, এইগুলাকে বোঝাতে ব্যবহৃত হয়। সো আমাদের উত্তর হচ্ছে কি, আমাদের উত্তর হচ্ছে অ্যাট। এবার আসি দ্য অ্যান্টোনিম অফ ডেস্টিটিউট, ঠিক আছে। ডেস্টিটিউট মানে কি? ডেস্টিটিউট বলতে আমরা ডেস্টিটিউটটাকে মনে রাখবো একটা ইংরেজি শব্দ দিয়ে, ডিস্ট্রয়, ঠিক আছে, ডিস্ট্রয়, এটাতে আমরা মনে রাখার চেষ্টা করব। ডেস্টিটিউট মানে হচ্ছে যে নিঃস্ব, ঠিক আছে, বা চরম
দরিদ্র, এরকম বুঝাতে আমরা ডেস্টিটিউট বুঝাই। এখন আমরা বলছি কি এর অ্যান্টোনিম। অ্যান্টোনিম বললে আমরা যখন ইনডিজেন্টের কথা বলবো, ইনডিজেন্ট মানে কি, ইনডিজেন্ট মানে কি, ইনডিজেন্ট মানে হচ্ছে দরিদ্র, তাহলে এটা তো হয়ে যাচ্ছে, সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তারপর হচ্ছে ডেপ্ট মানে হচ্ছে কি, ডেপ্ট মানে হচ্ছে ঋণ, ঠিক আছে, ডেপ্ট মানে হচ্ছে ওয়েলথি মানে হচ্ছে ধনী, এটাও হবে না। তাহলে কি সি হচ্ছে ওয়েলদি, তাহলে উত্তর হচ্ছে ওয়েলদি। ইজিলি, এটা অনেক ইজি, যদি আপনি ডেস্টিটিউটের মানে জানেন তাহলে আপনি ইজিলি এটা সলভ করতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে যে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে আপনারা এখানে কয়টা স্পেল ওয়ার্ড দিচ্ছে, যেমন ইমপ্রেসমেন্টের দিকে খেয়াল করে দেখেন, ইমপ্রেসমেন্টে কিন্তু একটা আরের অভাব, ঠিক আছে। লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট বানানটা খুব ইম্পর্টেন্ট, আপনারা আশা করি আপনাদের জানার কথা। লেফটেন্যান্ট বানানটা হচ্ছে যে LIEU, ঠিক আছে, এটা হচ্ছে লেফটেন্যান্ট বানান, এটাও ভুল, ঠিক আছে। এর মধ্যে যেটা হচ্ছে কারেক্ট আনসার সেটা হচ্ছে প্লে রাইট, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়েন হি ফেল্ড এক্সামিনেশন, হি ফিল্ড কমপ্লিটলি আন্ডার দ্য ওয়াটার, ওভার দ্য মুন, ইন হট ওয়াটার, আর হচ্ছে অন ক্লাউড নাইন, ঠিক আছে। যখন সে পরীক্ষায় ফেল করার পর সে পুরোপুরি ড্যাশ অনুভব করে, ঠিক আছে, এরকম বিষয়টা কি। আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে যখন আমরা আন্ডার দ্য ওয়েদার বলবো, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে যে অসুস্থ বোধ করা, ঠিক আছে। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ বোধ করা। ওভার দ্য মুন মানে হচ্ছে যে খুব ভীষণ খুশি, ওভার দ্য মুন মানে হচ্ছে ভীষণ খুশি, ঠিক আছে। ইন হট ওয়াটার, ইন হট ওয়াটার মানে হচ্ছে সে হচ্ছে অসুবিধায় পড়া বা খুব বিপদে পড়া, ঠিক আছে, আমরা এখানে অসুবিধা নেব, অসুবিধা। আর অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইন মানেও কি ভীষণ খুশি, ঠিক আছে। তাহলে হচ্ছে বি আর ডির একই উত্তর, মানে একই অর্থ। এখন আমরা কি দেখতেছি বাক্যটাতে, হোয়েন হি ফেল্ড দ্য এক্সামিনেশন, ফেল্ড কি ভাই, নেগেটিভ। যখন কেউ পরীক্ষায় ফেল করে সে কি খুশি হয়, সে কি খুশি হয়, কখনোই খুশি হয় না, তাহলে হচ্ছে বি আর ডি বাদ। আন্ডার দ্য ওয়েদার, সে কিন্তু অসুস্থ বোধ করে না, কিন্তু সে কিন্তু অসুবিধায় পড়ে, কোন চাপে পড়ে, তাই হচ্ছে যে উত্তর হচ্ছে সি নাম্বার, ঠিক আছে। আমরা যখন দেখবো যে এই বাক্যটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আমরা অলওয়েজ এই বাক্যটাকে আমরা নেগেটিভ কোনো দিয়ে ফিল আপ করবো, ঠিক আছে, নেগেটিভ কোনো আইডিয়ম নিয়ে সেটাকে আমরা ফিল আপ করবো। এবার এটা আমরা যদি দেখি, দ্য টাইপ অফ সেন্টেন্স, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, ঠিক আছে, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক বাট ইট স্টার্টেড রেনিং। এবার আমরা যখন এই ধরনের সেন্টেন্স দেখব তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আমাদের কিছু সেন্টেন্স আছে ওখানে, মানে আমরা যখন এই ধরনের কোশ্চেন সলভ করবো, আমরা এটাকে সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়বে না, আমরা আমাদের আগে এই যে অপশনগুলোকে বাদ দিতে হবে, সিম্পল সেন্টেন্সের জীবনে ওইটা পড়বে না, তাহলে হচ্ছে যে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স পড়বে। মনে রাখবেন যে ইফ, থট, তারপর হচ্ছে অলদো, তারপর বিকজ, তারপর হচ্ছে দ্যাট, হু, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, হুইচ, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, এইগুলো যদি থাকে তখনই আমরা একে বলবো চাই কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এখানে এরকম কিছুই নাই। কম্পাউন্ড সেন্টেন্সটা আমি একটু পর ক্লিয়ার করছি, ফ্র্যাগমেন্ট তো হবেই না, কারণ কি এটা তো হচ্ছে যে ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে অসম্পূর্ণ বাক্য, বাক্যটা কিন্তু অসম্পূর্ণ না, ঠিক আছে। বাক্যে যখন দুটি স্বাধীন ক্লজ থাকে, ঠিক আছে, বাক্যে দুটি স্বাধীন ক্লজ থাকে এবং সেটি অ্যান্ড অর বাট, কি কি, অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট দুটি স্বাধীন ক্লজ থাকবে, আর হচ্ছে যে অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত করা হবে, ঠিক আছে, অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত করা হবে, তখন আমরা সেটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স। এইবার আমরা 14 নাম্বারটা সলভ করব। 14 নাম্বার হচ্ছে যে আই ওয়ান্ডার হোয়াই ড্যাশ দ্য মিটিং লাস্ট উইক, ঠিক আছে। এইবার আমরা যখন এরকম বাক্য সলভ করবো, কোয়েশ্চেন যখন আমরা সলভ করবো, তখন আমাদের মনে রাখতে হবে এটা, এই যে কোয়েশ্চেনটা হচ্ছে যে এমবেডেড কোয়েশ্চেন, ঠিক আছে, এমবেডেড
ধর কি করতেছি। আচ্ছা, তাহলে এই জাস্ট এমবেডেড কোশ্চেনের নিয়ম তো সলভ করতে হবে। দেখুন এই বাক্যের যে মাঝখানে কিন্তু হোয়াই আছে। হোয়াই, হোয়াই মানে কি, এটা ডাব্লিউএস ওয়ার্ড। যদি বাক্যের মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে হু, তারপর হচ্ছে হোয়াই বা হোয়াট, তারপর হচ্ছে হোয়েন, এরকম যখন বাক্যের মাঝখানে আপনারা দেখবেন ডাব্লিউএস ওয়ার্ড দেখবেন, এই ডাব্লিউএস ওয়ার্ডটা এর পরের যে অংশটি, এর পরের অংশটি কিন্তু আর ইন্টারোগেটিভ থাকে না, ঠিক আছে, এটা আর ইন্টারোগেটিভ হবে না, ঠিক আছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ হবে না, আর যেহেতু বাক্যটা আছে যে লাস্ট উইকে, ঠিক আছে, এই দেখুন লাস্ট উইকে, যেহেতু লাস্ট উইকে আছে সেহেতু এটা আছে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই আমরা এখানে দেব হি মিসড, ঠিক আছে, ডিড হি মিসড, এই দেখুন ইন্টারোগেটিভ দেওয়া আছে। আপনি যদি অপশনগুলো চেক করে দেখেন, অপশনগুলোর মধ্যে ডিড হি মিস হবে না, তারপর হচ্ছে ডাজ হি মিস হবে না, হি মিসেস হবেই না, কারণ হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা মিস দেবো, ঠিক আছে। আর কোয়েশ্চেন নাম্বার 15, চুজ দ্য বেস্ট মিনিং অফ দ্য ইডিয়ম অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে শারীরিক ভাবে সুস্থ সবল থাকা, ঠিক আছে, এটা হচ্ছে মানে নট সাফিসিয়েন্টলি ফিট, বলছে এখানে চুজ দ্য বেস্ট মিনিং অফ ইডিয়ম, ঠিক আছে, ইডিয়মের সাথে নট সাফিসিয়েন্টলি ফিট ম্যাচ করতেছে না। ইন এ গুড ফিজিক্যাল কন্ডিশন, হ্যাঁ হতে পারে। ইন এ সাইকো ফিজিক্যাল ট্রমা, না কখনোই না, আপনার অর্থ আগে বুঝতে হবে, অর্থ তো এটা হবে না। তারপর হচ্ছে ইন গুড মেন্টাল, গুড ইন এ গুড মেন্টাল কন্ডিশন। এখন দেখুন বি আর ডি, এখানে যে বি আছে এই বিটাতে দেখুন এটা কিন্তু ফিজিক্যাল কন্ডিশনের কথা বলছে, গুড ফিজিক্যাল কন্ডিশন, আর ডি নাম্বারে হচ্ছে যে মেন্টাল কন্ডিশনের কথা বলতেছি। আমরা যখন অ্যাজ ফিট অ্যাজ ফিডেল বলতেছি তখন কিন্তু আমরা ফিজিক্যাল কন্ডিশনের কথা বলতেছি, আমরা কিন্তু কোনো মেন্টাল কন্ডিশনের কথা বলতেছি না। তখন আমরা কি করব, তখন আমরা কোনটাকে বেছে নেব ভাবছেন? আচ্ছা ঠিক আছে, আমরা বি কে বেছে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এতে আমরা জিএসটি সি ইউনিটের, এটা ছিল আমাদের জিএসটি সি ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন সলভ, ঠিক আছে, 2000 আপনার সম্ভবত 25-26 সেশনের, ঠিক আছে, 25-26 সেশনের। তা এই যে সলভটা হচ্ছে যে আমাদের সামনের যে পরীক্ষাটা আছে বি ইউনিটের, যারা আছে পরীক্ষার্থীগণ আছেন তাদের জন্য খুবই সহায়ক হতে চলেছে এই সলভ ক্লাসটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই আপনাদেরকে, সেটা আমি সেটা হচ্ছে যে এটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে মনে করেন যে এই যে আমরা কিভাবে বুঝবো কম্পাউন্ড সেন্টেন্সটা। কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে হলে, এই কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে হলে আপনারা মনে রাখবেন ফ্যান বয়েজ, ঠিক আছে, ফ্যানে হচ্ছে যে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে কি অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসে হচ্ছে সো। এই যে কয়টা ফ্যান বয়েজ, এই কয়টা থাকলেই বুঝে নেবেন যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। সো এভরিওয়ান বেস্ট লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। তাহলে হচ্ছে যে আমাদের শেষ করছি আপনাদের জিএসটি সি ইউনিটের কোয়েশ্চেন সলভ। আশা করি সবার বি ইউনিটের পরীক্ষা ভালো হবে।